এক লোক কাজ ছেড়ে বাড়িতে ঢুকেই কোনো কথা না বলে আগে তার স্ত্রীকে সপাটে একটা থাপ্পড় মারে। তারপর শুরু হয় তার উপর অমানসিক নির্যাতন। যখন মারতে মারতে তার মন ভরে যায় তখন সে একতোড়া তাজা ফুল তার স্ত্রীর দিকে বাড়িয়ে দেয়। তার স্ত্রী প্রতিবাদ করার সাহসটুকু হারিয়ে ফেলেছে। ভেতর থেকে পুরোপুরি ভেঙে পড়ে সে। এই সব কিছু থেকে মুক্তি পাওয়ার জন্য এবার নিজের জীবন শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু সৌভাগ্যবশত তার প্রিয় বান্ধবী ঠিক সময় এসে তাকে বাঁচিয়ে নেয়। তার কাছ থেকে সব কথা শোনার পর তার বান্ধবী তাকে সেই নিষ্ঠুর স্বামীর থেকে চিরতরে মুক্তি পাওয়ার পরামর্শ দেয়। এমন এক কাহিনী নিয়ে আজ এক্সপ্লেন করব কোরিয়ান এই ড্রামাটি। গল্পের মূল চরিত্রে আছে ইয়াসু নামের এই মেয়েটি, যে একটি বিলাসবহুল পণ্যের দোকানে বেশ পরিশ্রমী ম্যানেজার হিসেবে কাজ করে। একদিন কাজ করার সময় সে এমন এক কাস্টমারকে সাহায্য করছিল যাকে দেখতে বেশ মার্জিত আর ভদ্রলোক মনে হচ্ছিল। ইয়াসু তাকে 90টি হীরা খচিত একটি লিমিটেড এডিশন ঘড়ি দেখায়, যা কিনা বিশ্বের সবচেয়ে পাতলা অটোমেটিক ঘড়ি। সেই ক্রেতা কিছুক্ষণ ভেবে ঘড়িটি পরে দেখে সে যেমনটা ভেবেছিল। ঘড়িটি তার পার্সোনালিটির সাথে দারুণ মানিয়ে যায়। তবুও সে আরো কিছু মডেল দেখতে চায়, আর ইয়াসু তাকে হীরা ছাড়া সাধারণ একটি ঘড়ি দেখায়। শেষমেশ লোকটি কিছু না কিনেই চলে যায়। কিন্তু এরপরেই আসে এক অদ্ভুত টুইস্ট। দিনের শেষে স্টাফরা যখন স্টক চেক করে তখন তাদের আত্মা যেন বের হয়ে যাওয়ার দশা হয়, কারণ সেই লিমিটেড এডিশন হীরা বসানো ঘড়িটি গায়েব হয়ে গেছে। সেদিন ইয়াসুই একমাত্র ব্যক্তি ছিল যে সেই কাস্টমারকে অ্যাটেন্ড করেছিল আর ওই দামি ঘড়িটি হ্যান্ডেল করেছিল। স্বভাবতই সব দায়ভার তার উপর এসে পড়ে। সিকিউরিটি ক্যামেরার ফুটেজ দেখে খুব দ্রুতই সন্দেহভাজন লোকটিকে শনাক্ত করা হয়। সে আর কেউ নয়, সেই ভদ্রলোক সেজে আসা কাস্টমার মিস্টার বেগ। ফুটেজে পরিষ্কার দেখা যায় যে ঘড়িটি তার কবজিতেই আছে, আর সে বেশ দম্ভের সাথে ক্যামেরার দিকে তাকিয়েও ছিল। এতে স্পষ্ট হয়ে যায় যে সে আসলে কোনো সাধারণ ক্রেতা নয়, বরং একজন পেশাদার চোর। কোম্পানির নিয়ম মেনে পুলিশকে জানানোর আগে ইয়াসুকে পুরো ঘটনাটা তার ডিপার্টমেন্টের হেডকে রিপোর্ট করতে হতো। কিন্তু সমস্যা হলো ওই কাস্টমার খোদ বোর্ডের চেয়ারম্যানের আমন্ত্রণে এসেছিল, তাই অফিসিয়ালি গেস্ট লিস্টে তার নাম ছিল না। ইয়াসু কোনো মতে চেয়ারম্যানের কাছ থেকে মিস্টার বেকের ভিজিটিং কার্ড জোগাড় করে নেয় আর সোজা তার অফিসে চলে যায়। সেখানে গিয়ে সে একদম অবাক হয়ে যায় আর দেখে যে মিস্টার বেক একদম শান্ত হয়ে বসে আছে। নিজেকে সামলাতে না পেরে ইয়াসু সরাসরি জিজ্ঞেস করে বসে যে আমার ঘড়িটা কোথায়, আমার ওটা এখনই ফেরত চাই। মিস্টার বেক তাকে বুঝিয়ে বলে যে ঘড়িটা তার কাছে এই মুহূর্তে নেই, কারণ সে ওটা কাউকে উপহার হিসেবে দিয়েছে। সে কথা দেয় যে যদি উপহার পাওয়া ব্যক্তিটার ঘড়িটা পছন্দ হয় তবে সে সাথে সাথে পুরো দাম মিটিয়ে দেবে, আর সে বিক্রির ক্রেডিট ইয়াসুই পাবে। পরিস্থিতির চাপে পড়ে আরেকজন ভিআইপি কাস্টমারকে চটানোর সাহস না থাকায় ইয়াসু সেদিন অফিস ছুটির সময় পর্যন্ত মিস্টার বেকের কোম্পানিতে অপেক্ষা করার সিদ্ধান্ত নেয়। পরে মিস্টার বেক তাকে একটি চিরকুট ধরিয়ে দেয়। ওই দিন সন্ধ্যায় মিস্টার বেক তাকে ফোন করে বিল্ডিং এর দোতলায় দেখা করতে বলে। সেখানে গিয়ে ইয়াসু দেখে যে মিস্টার বেক একা একা মাজন খেলছে। তারপর সে খুব শান্তভাবে নিজের জ্যাকেটের পকেট থেকে ঘড়িটা বের করে দেয়। স্বস্তির নিঃশ্বাস ফেলে ইয়াসুর সাথে সাথে তার প্রফেশনাল টুলস বের করে ঘড়িটা পরীক্ষা করতে শুরু করে। তার ভাগ্য ভালো যে ঘড়িটা আসলে ছিল আর এর কোনো ক্ষতিও হয়নি। কিন্তু খুঁটিয়ে দেখতে গিয়ে সে ঘড়ির বেল্টে একটা ছোট আঁচড় দেখতে পায়। আমরা জানি যে এই ধরনের লিমিটেড এডিশন ঘড়ির ক্ষেত্রে সামান্য ত্রুটি থাকলেও তা বিক্রির অযোগ্য হয়ে পড়ে। তাই ইয়াসু জেদ ধরে যে মিস্টার বেককে এই বেল্টটা কিনেই নিতে হবে। সে তাকে জানায় যে এটি দামি এলিগেটর লেদারের স্ট্র্যাপ, যা বছরে মাত্র 100টি তৈরি করা হয়। দাম অনেক হলেও এটা মিস্টার বেকের হাতে থাকা ঘড়ির সাথে দারুণ মানাবে। সব শুনে মিস্টার বেক 50 লাখ ওয়ান তাকে অফার করে আর ইয়াসুকে জিজ্ঞেস করে যে তুমি এত খাটুনি কেন করো। ইয়াসু সততার সাথে জবাব দেয় যে আমি কোম্পানিতে একটা সিনিয়র পজিশন পেতে চাই। এরপর মিস্টার বেক প্রস্তাব দেয় যে সব ঝামেলা মেটাতে তারা একসাথে ড্রিঙ্ক করবে। দুজন মিলে ড্রিঙ্ক করা শুরু করে। ইয়াসু যখন কিছুটা নেশাগ্রস্ত হয়ে পড়ে তখন মিস্টার বেক হঠাৎ করে বলে ওঠে যে সে ইয়াসুর ভেতরে সেই জেদি বা পাগলুটের স্বভাবটাকে শ্রদ্ধা করে। কথা শুনে ইয়াসু একদম স্তব্ধ হয়ে যায়। ড্রিঙ্ক শেষ করে মিস্টার বেক শেষ পর্যন্ত বেল্টের জন্য 50 লাখ ওয়ান মিটিয়ে দেয়। পরদিন দোকানে ফেলে ইয়াসুর সহকর্মীরা তার খুব প্রশংসা করে। তারা অবাক হয় যে সে একদিনের মধ্যে মিস্টার বেকের মতো মানুষকে সামলে নিয়েছে। কিছুক্ষণ পর ইয়াসু তার প্রিয় বান্ধবী হিসুর স্বামী জিনপিকেও একটি দামি হার কিনতে দেখে। এটি দেখে ইয়াসুর খটকা লাগে, কারণ হিসুর জন্মদিন বা অ্যানিভার্সারি কোনোটাই এখন ছিল না। কথা প্রসঙ্গে দোকানের একজন স্টাফ জানায় যে এই ভদ্রলোক প্রায় গহনা কিনতে আসে। ইয়াসু যখনই হিসুকে ফোন করতে যাবে তখনই এক কাস্টমারের কল তার কাছে আসে। সে তাড়াতাড়ি দোকানের ভেতরে যায়। সেখানে এক ধনী মহিলাকে মেঝেতে পড়ে থাকতে দেখে সে একদম চমকে যায়। জানা যায় ওই মহিলার পিঠে চোট লেগেছে আর সে নিজে থেকে ড্রেস বদলাতে পারছে না। ইয়াসু যখন তার পিঠে নীলচে কালো মারধরের দাগ দেখে তখন সে শিউরে উঠে। তাকে দেখে পরিষ্কার বোঝা যাচ্ছিল যে ধনী মহিলা দীর্ঘদিন ধরে অমানবিক নির্যাতনের শিকার। মহিলা উঠে দাঁড়ানোর সাথে সাথে তার স্বামী সেখানে চলে আসে আর মহিলাটি একদম ছোট বাচ্চার মতো তার পেছন পেছন হাঁটতে শুরু করে। ইয়াসুর মনে পড়ে মহিলাটি তাকে বলেছিল আমি ভেবেছিলাম তুমি অন্যদের চেয়ে আলাদা। এই মনে করে ইয়াসু তাকে সাহায্য করার জন্য বলে যে ড্রেসের সাথে ম্যাচিং নতুন চুড়ি আর জুতো দেখে নিতে পারো। কিন্তু মহিলার স্বামী ইয়াসুর দিকে এক হিমশীতল নজরে তাকিয়ে বলে জুতো তো বাড়িতেও ডেলিভারি করা যায় তাই না। এই বলে সে তার স্ত্রীকে নিয়ে বেরিয়ে যায়। সন্ধ্যায় ইয়াসু তার প্রতিদিনের তাইকোয়ান্দো ক্লাসে যায়।
যা তার প্রতিদিনের কাজের পর একমাত্র শখের জায়গা। সারাদিন ওই মহিলার শরীরে মারধরের দাগ দেখে ইয়াসুর হঠাৎ নিজের মায়ের কথা মনে পড়ে যায়। সে তড়িঘড়ি করে তার মাকে ফোন করে। কিছুদিন পর তার মায়ের জন্মদিনে ইয়াসু কেক নিয়ে বাড়ি ফেরে। কিছুক্ষণ পর তার ছোট ভাইও চলে আসে আর পুরো পরিবার মিলে তাদের মায়ের জন্মদিন উদযাপন করে। বাইরে থেকে পরিবেশটা খুব আনন্দময় মনে হলো, আসল সত্যিটা ছিল অন্যরকম। ইয়াসুর বাবা ছিল একজন প্রচন্ড উগ্র আর হিংস্র মানুষ। সেদিন রাতে ইয়াসু বাড়িতে এক ভয়াবহ দৃশ্য দেখে। তার বাবা তার মাকে নিষ্ঠুর ভাবে পেটাচ্ছে। পরদিন সকালে ইয়াসু তার বাবাকে নিয়ে গিয়ে পুলিশ স্টেশনের সামনে নামিয়ে দেয়। তার বাবা নানা অজুহাত দিয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু ইয়াসু তার সব চালাকি ধরে ফেলে আর তাকে সত্যি কথা বলার পরামর্শ দিয়ে সেখান থেকে একাই চলে আসে। ফেরার পথে সে তার সবচেয়ে প্রিয় বান্ধবী হিসুর সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নেয়, কিন্তু আশ্চর্যের বিষয় হলো হিসু তার সামনে আসতে চাইছিল না। ঠিক তখন একজন ডেলিভারি ম্যান আসায় ইয়াসু তার পিছু পিছু দরজা পর্যন্ত পৌঁছে যায়, কিন্তু হিসু পরিষ্কার ভাবে তাকে এড়িয়ে চলছিল। পরে জানা যায় যে হিসু নিজেও চরম ঘরোয়া সহিংসতার শিকার। বিচলিত হয়ে ইয়াসু পুলিশ স্টেশনে যায়, কিন্তু পুলিশ এই বিষয়টাকে মোটেও গুরুত্ব দিতে চায় না। যাই হোক, পরদিন ইয়াসু লেদারের স্ট্রেপার রশিদ আর ওয়ারেন্টি কার্ড নিয়ে চেয়ারম্যান মিস্টার বেকের কাছে যায়। ইয়াসু চলে যাওয়ার আগে মিস্টার বেক নিজে থেকে তাকে একসাথে খাওয়ার দাওয়াত দেয়। সেখানে বসে ইয়াসু হঠাৎ খবরে দেখে যে কয়েকদিন আগে তাদের দোকানে আসা সেই ধনী মহিলাটি আত্মহত্যা করেছে। খবরটা দেখে ইয়াসু একদম ঘাবড়ে যায় আর সাথে সাথে তার ছোট ভাইকে ফোন করে। সে যখন শোনে যে তার মা ঠিক আছে তখন সে স্বস্তির নিঃশ্বাস ফেলে। এরপর সে হিসুকে বারবার কল করে, কিন্তু হিসু তার ফোন ধরছিল না। ইয়াসু আর স্থির থাকতে পারে না। সে দৌড়ে হিসুর বাড়িতে পৌঁছায়। সে ঠিক সেই মুহূর্তেই পৌঁছায় যখন হিসু বারান্দা থেকে ঝাঁপ দিতে যাচ্ছিল। ইয়াসু এক দৌড়ে গিয়ে তাকে ধরে ফেলে আর নিচে টেনে নামায়। সে হিসুকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে থাকে। হিসু একটু শান্ত হলে ইয়াসু নিজেকে আর সামলাতে না পেরে বলেই ফেলে যে তোর স্বামী তোকে মারে, তাই না? তোর উপর জানোয়ারের মতো অত্যাচার করে, আর এই কথাগুলো তুই আমার কাছ থেকে লুকাচ্ছিস, তাই তো? আমাদের দুজনকে মিলে এই লোকটার হাত থেকে মুক্তি পেতে হবে। হিসু আসলে শিশুদের গল্পের বইয়ের একজন প্রতিভাবান লেখিকা ছিল। হিসুর কপালটাই খারাপ ছিল যে তার বিয়ে হয়েছিল এমন এক নিজ আর পশুতুল্য হিংস্র মানুষের সাথে। তবে পরদিন হিসু হুট করে তার মত বদলে ফেলে। সে শপিং সেন্টারে যায়, দূর থেকে একবার ইয়াসুকে দেখে আর তারপর সোজা এয়ারপোর্টের দিকে রওনা দেয়। নিজের স্বামীকে মারার বা তার মুখোমুখি হওয়ার সাহস তার আর ছিলই না। তাই সে সব ছেড়ে দূরে পালিয়ে গিয়ে চিরতরে হারিয়ে যেতে চেয়েছিল। যাওয়ার আগে সে তার বৃদ্ধা মাকে নার্সিং হোম থেকে নিয়ে আসে আর থাকার জন্য নতুন এক নিরাপদ জায়গা ঠিক করে দেয়। স্মৃতি হিসেবে সে নিজের একটা ভিডিও রেকর্ড করে, কিন্তু যেই সে প্লেনে উঠতে যাবে তখনই তার স্বামী জিএনপিওর ফোন আসে। সে ফোনটা কেটে দেয়, কিন্তু এরপরই তার স্বামী ভিডিও কল করে দেখায় যে সে হিসুর মাকে কিডন্যাপ করেছে। সে মাত্র 2 ঘন্টার আলটিমেটাম দিয়ে বলে যদি হিসু ঠিক সময় বাড়ি না ফেরে তবে তার মায়ের বড় ধরনের বিপদ হয়ে যাবে। ভয়ে আর কোনো উপায় না দেখে হিসু পাগলের মতো বাড়ির দিকে ছুটে। বাড়িতে ঢুকে সে দেখে যে জিনপিও তার আদরের বিড়ালটাকে মেরে ফেলেছে। কিছুক্ষণ পর জিনপিও হাতে একজোড়া ফুল নিয়ে ঘরে ঢুকে খুব আয়েশ করে হাত থেকে ঘড়িটা খোলে, রেকর্ড প্লেয়ারের গান ছেড়ে দেয় আর ঘরের সব পর্দা টেনে দেয় যেন বাহিরের কেউ তাদেরকে দেখতে না পায় যে ভেতরে এখন কি বিভৎসতা ঘটতে যাচ্ছে। এরপর সে হিসুকে অমানসিক ভাবে পেটাতে শুরু করে। মারতে মারতে যখন তার সব রাগ মিটে যায় তখন সে শান্ত হওয়ার বাহানায় সে ফুলের তোড়াটি হিসুর দিকে বাড়িয়ে দেয়। হিসু প্রতিবাদ করার ক্ষমতাটুকু হারিয়ে ফেলেছে। সে নিজেই দুকড়ে দুকড়ে তার স্বামীকে বেডরুমের দিকে নিয়ে যায়। 10 মিনিট পর হিসু একদম নিথর হয়ে পড়ে থাকে। তার মন আর আত্মা তখন বস্মীভূত ছায়ের মতো প্রাণহীন হয়ে যায়। এই নারকীয় জীবন তাকে প্রায় প্রতিদিন সহ্য করতে হতো। তার স্বামী জিনপিও একজন স্টক ট্রেডার। হিসুকে প্রতিদিন ঠিক ভোর 5টায় তার জন্য বিটরুটের জুস তৈরি করে রাখতে হতো। জিনপিও তাকে বারবার হুমকি দিত যে সে যেখানেই পালাক না কেন সে তাকে খুঁজে বের করবেই আর তাকে সেখানেই মেরে ফেলবে। জিনপিও অফিসে বের হওয়ার পরই হিসু একটু স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ পেত। প্রতিদিনের এই নির্যাতন আর মারধর তাকে মদের নেশার দিকে ঠেলে দেয়। তার মনে হতো যে সে একটা জ্যান্ত কবরে বাস করছে। মদ খাওয়ার পর সে প্রায় স্টোর রুমের ছোট ঘরে গিয়ে লুকিয়ে থাকতো আর সারাদিন ওখানেই বসে থাকতো, কারণ ওই একটাই জায়গা যেখানে সে নিজেকে কিছুটা নিরাপদ বোধ করতো। কিন্তু সেদিন স্টোর রুমে ঘুমিয়ে যাওয়ায় তার খুব দেরি হয়ে যায়। চোখ খুলে দেখে যে এখন সন্ধ্যা 7টা বেজে গেছে। সে দরফর করে উঠে দাঁড়ায়। জিনপিও বাড়ি ফেরার আগে খাবার তৈরি না হলে তার কপালে চরম দুর্ভোগ আছে। তাড়াহুড়ো করে রান্না করতে গিয়ে তার হাত থেকে একটা ঢাকনা নিচে পড়ে যায়। ঠিক তখনই দরজার বেল বেজে ওঠে। বয়ে হিসু কাঠ হয়ে দাঁড়িয়ে থাকে। তার ভাগ্য ভালো যে সেদিন শেয়ার বাজার খুব ভালো ছিল, তাই জিনপিও তার গায়ে আর হাত তোলেনি। বদলে সে লিভিং রুমে একটা সিকিউরিটি ক্যামেরা বসিয়ে দেয় আর বলে যে এটা নাকি হিসুর আরো ভালো দেখাশোনা করার জন্য। প্রতিদিন খাবার খাওয়ার পর জিনপিও আগে হিসুর ফোন চেক করতো। সন্দেহজনক কিছু না পেলে সে আগে থেকে কিনে আনা একটা দামি হার বের করে। প্রতিবার হিসুকে মারধর করার পর সে একটা দামি উপহার দিত তাকে, যেন উপহার দিয়ে সে তার মুখ বন্ধ রাখতে পারে। আর এই উপহারটাই তাকে ঘুষ হিসেবে দিচ্ছিল সে। হিসুর কাছে এমন উপহারে একটা পুরো ড্রয়ার জমে গিয়েছিল। সেদিন সন্ধ্যায় জিনপিও তার মায়ের ফোন পায়। সে পরদিন তাদের দুজনের সাথে দেখা করতে চায়। এবার জিনপিও হিসুর জন্য ড্রেস বেছে দিতে শুরু করে, কিন্তু কোনো ড্রেসই হিসুর শরীরের কালশিটের দাগগুলো ঢাকতে পারছিল না। অবশেষে সে লম্বা হাতওয়ালা একটা
পোশাক বেছে দেয়। এই যে বড় পরিহাস আর কি বা হতে পারে। আসল কথা হলো হিসু আগেও একবার পালানোর চেষ্টা করেছিল, প্রমাণের জন্য সে হাসপাতালেও গিয়েছিল, কিন্তু পুলিশ স্টেশনে যখনই সে অভিযোগ জমা দিতে যাবে তখনই তার ননদ হায়ং এর সামনে পড়ে যায়। ভয়ে সে আর কিছু বলতে পারে না আর দ্রুত সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করে, কিন্তু ভুলবশত এক পুলিশ অফিসারের সাথে তার ধাক্কা লেগে যায় আর ফাইল থেকে সব কাগজপত্র নিচে ছড়িয়ে পড়ে। যখন সে কাগজগুলো কুড়িয়ে ওখান থেকে চলে যায় তখন সে বুঝতে পারে যে তার হাসপাতালের মেডিকেল রিপোর্টটা ওখানে নেই। এদিকে তার ননদ হায়ং ওই রিপোর্টটা পুলিশ অফিসারের হাতে দেখে ফেলে। হায়ং হিসুর পিছু পিছু দৌড়ে আসে আর সরাসরি তাকে জিজ্ঞেস করে যে তার কোনো কাছের বন্ধু কি এমন কোনো সমস্যা আছে কিনা। এরপর সে হিসুকে বিশেষভাবে পরামর্শ দেয় যেন সে ভুলেও পুলিশের কাছে না যায়, কারণ তার মতে ঘরোয়া এসব অত্যাচারের জন্য 99% ক্ষেত্রে অভিযোগ করার পর আদতে কোনো লাভই হয় না। এদিকে মঞ্চে দাঁড়িয়ে তার শাশুড়ির মুখে ঘরোয়া সহিংসতার উপর নীতিবাক্য শুনে হিসুর ভেতরে ভেতরে এক চরম পরিহাস অনুভব করে, কিন্তু সত্যিটা বলার মতো সাহস তার ছিল না। ডিনারের সময় হিসুর হাতে ক্ষত দেখে তার শাশুড়ি তাকে জিজ্ঞেস করে যে হিসু তুমি কি আবারও নিচে পড়ে গিয়েছিলে? তখনই হায়াং সেখানে এসে যোগ দেয় আর বাঁকা সুরে বলে ভাবি আপনি ঠিক আছেন তো? এসব শুনে জিনপিওর মনে সন্দেহর দানা বাঁধতে শুরু করে। দুই মহিলা যখন ওয়াশরুমে ছিল হায়াং আবারও হিসুর সেই বন্ধু অর্থাৎ ইয়াসুর ব্যাপারে জানতে চায়। বাড়িতে ফিরে জিনপিও ভয়ে কুকড়ে যায়, যদি তার গোপন কুকীর্তি ফাঁস হয়ে যায়। সে হিসুকে জেরা করতে থাকে যে তারা দুজনে আড়ালে কি কথা বলছিল। অনেক কষ্টে মিথ্যে বলে হিসু সে যাত্রায় পরিস্থিতি সামাল দেয়। এরপর জিনপিও যখন তাকে জোর করে আরো মদ খাওয়াতে চায় হিসু বিটরুট কেনার বাহানা দিয়ে সুপার মার্কেটে যেতে যায়, কিন্তু জিনপিও ফ্রিজ খুলে দেখে যে সেখানে আগে থেকে অনেক বিটরুট পড়ে আছে। সে সাথে সাথে বুঝে যায় যে হিসু মিথ্যে বলেছে। রাগে অন্ধ হয়ে সে আবারও হিসুকে অমানসিক ভাবে পেটায়। হিসুর শরীরে পুরনো ক্ষতের উপর নতুন ক্ষতের দাগ যোগ হয়। পরদিন রান্না করার সময় হঠাৎ ইউসু তাকে ফোন করে, কিন্তু হিসু কলটা কেটে দেয়। ঠিক ওই সময় দরজায় এক ডেলিভারি ম্যান আসে। হিসু যখনই পার্সেল নিতে দরজা খোলে সামনে ইয়াসুকে দাঁড়িয়ে থাকতে দেখে সে ভয়ে দ্রুত দরজা বন্ধ করে দেয়, কিন্তু ইয়াসু বাড়ির পাসওয়ার্ড জানতো, তাই সে জোর করে ভেতরে ঢুকে পড়ে। হিসুর শরীরে নীলচে দাগগুলো দেখে ইয়াসু মুহূর্তে বোঝা যায় যে এটা আবারও তার স্বামীরই কাজ। ইয়াসুর আগে গড় গড় করতে করতে লিভিং রুমে জিনপির মুখোমুখি হতে যায়, কিন্তু হিসু তাকে থামিয়ে দেয় আর দেয়ালের ক্যামেরার দিকে ইশারা করে। নিরুপায় হয়ে হিসু তার বন্ধুকে সেই ছোট স্টোর রুমের ভেতরে নিয়ে যায়। ইয়াসু তাকে তখনই হাসপাতালে যেতে বলে, কিন্তু হিসু মিথ্যে বলে যে সে নিজে পড়ে গিয়েছিল। সে শুধু চায় ইয়াসু যেন দ্রুত এখান থেকে চলে যায়, কারণ জিনপিও জানতে পারলে সেদিন রাতে তাকে মেরে ফেলবে। হিসু আগেও পালানোর চেষ্টা করেছে, পুলিশে যাওয়ার কথা ভেবেছে, কিন্তু এতে তার কোনো লাভই হয়নি, বরং সে আরো বিপদে পড়ে গেছে আর জিনপির হাতে আরো বেশি মার খেয়েছে। পরদিন জিনপিও তাকে একটি আর্ট এক্সিবিশনে নিয়ে যায়। ওই অনুষ্ঠানের দায়িত্ব ছিল জিনপির এক ধনী ক্লায়েন্ট। যেহেতু হিসুর আর্ট ব্যাকগ্রাউন্ড ছিল, জিনপিও চেয়েছিল যে হিসু যেন তার ক্লায়েন্টকে ইমপ্রেস করতে সাহায্য করে। হিসুর মনে পড়ে যখন সে নিজের ক্যারিয়ারের তুঙ্গে ছিল তখন সে তার নিজের এক্সিবিশন আয়োজন করেছিল, অথচ আজ এই স্বার্থপর স্বামী তাকে নিজের দরকারে এখানে নিয়ে এসেছে, যে কিনা একসময় তাকে মারধর করত আর কথা শোনাতো এই কাজের জন্য। দুঃখে আর অপমানে হিসু সেখানে প্রচুর ড্রিঙ্ক করে ফেলে। একের পর এক গ্লাস শেষ করতে থাকায় সবার নজর তার দিকে চলে যায়। নেশার ঘুরে হিসু একটি পেন্টিং এর সামনে গিয়ে ওই ক্লায়েন্টের কাজের কড়া সমালোচনা করতে শুরু করে আর তার আর্টকে সরাসরি প্রত্যাখ্যান করে। জিনপো তাকে টেনে নিয়ে যেতে এলে সে নিজেকে ছাড়িয়ে নিয়ে চিৎকার করে বলতে থাকে যে ওই ক্যানভাসে স্রেফ রঙের একটা আস্তরণ দেওয়া হয়েছে, এতে কোনো প্রাণী নেই, এগুলো প্রফেশনাল আর্টিস্টের মতো একদমই হয়নি। কথাগুলো শোনা মাত্রই ওই ক্লায়েন্ট তাকে কষে একটা থাপ্পড় মারে। হিসু ক্লায়েন্টকে চটিয়ে দেয়। জিনপো তাকে জোর করে সেখান থেকে বের করে নিয়ে যায়। ততক্ষণে হিসুর নেশা কেটে যায় আর সে ক্ষমা চাওয়ার জন্য ক্লায়েন্টের কাছে ফিরতে চায়, কিন্তু সে টাল সামলাতে না পেরে সেখানেই পড়ে যায়। সিনটা ছিল অত্যন্ত করুণ আর অবমাননাকর। স্ত্রীর এই ভুলের শাস্তি আর নিজের সম্মানে আঘাত লাগার প্রতিশোধ নিতে জিনপু গাড়িতে উঠে হিসুকে সিট বেল্ট খুলতে বলে আর পাগলের মতো রাফ ড্রাইভিং করতে শুরু করে। হিসু বুঝে যায় যে সামনের দিনগুলো তার জন্য নরকের চেয়েও ভয়াবহ হতে যাচ্ছে, কিন্তু এর জন্য তার কিছুই করার ছিল না। সে অসহায়ের মতো স্তব্ধ হয়ে থাকে। হতাশায় ডুবে সে নিজের জীবন কেড়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু ঠিক ওই মুহূর্তেই ইয়াসু সেখানে পৌঁছে যায়, যেটা আমরা গল্পের শুরুতে দেখেছিলাম। এতক্ষণ আমরা হিসুর দুর্বিষহ জীবনের গল্প শুনছিলাম। অত্যাচারী স্বামীর হাতে তিলে তিলে মরার চেয়ে হিসু নিজের জীবন শেষ করে দেওয়াকে সহজ পথ মনে করেছিল। ঠিক তখনই জিনপু বাড়িতে ফেরে। আসল বিষয় হলো জিনপু হিসুকে যন্ত্রণা দিতে এক বিকৃত আনন্দ পেত, কারণ যতবার সে হিসুকে মারত ততবারই শেয়ার বাজারে তার ভাগ্য খুলে যেত। আর সে এই কুসংস্কারটাই বিশ্বাস করত। সে মনে করত যে হিসুকে আমি মারলেই আমার ভাগ্য ভালো হবে, শেয়ার বাজারে শেয়ারের দাম তাড়াতাড়ি বেড়ে যাবে, আর হিসুকে সে যেদিনই মারতে পারবে না সেদিন তার লস হবে। আর কাকতালীয় ভাবে ঠিক সেটাই হতো, যার জন্য বেচারি হিসু প্রতিনিয়ত অমানবিক নির্যাতনের শিকার হচ্ছিল। কিন্তু সেদিন তার সিনিয়রে একটা ফোন আসায় সে মারধর থামিয়ে হিসুকে বিছানায় টেনে নিয়ে যায়। জিনপুও যখন তৃপ্তির ঘুমে মগ্ন তখন হিসুর মনে হয় সে আর এভাবে বাঁচতে পারবে না। সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার সিদ্ধান্ত নেয়। কিছুক্ষণ পর কোনো শব্দ শুনে জিনপু দরফর করে উঠে আসে আর সামনের সিন
দেখে পাথর হয়ে যায়। সে পাগলের মতো কাছে নিয়ে ছুটে গিয়ে দড়িটা কেটে দেয় আর চিৎকার করে বলতে থাকে, তোমার মরে যাওয়ার অধিকার নেই। আসলে হিসু তার কাছে টাকা কামানোর একটা মেশিন ছাড়া কিছুই ছিল না। প্রথমে সে পুলিশ ডাকার কথা ভাবলো, পরে থেমে যায়, কারণ পুলিশ আসলে সব দায় তার উপর এসে পড়বে। সে নিজে হিসুকে ফার্স্ট এড দিতে শুরু করে আর ভাগ্যক্রমে হিসুর জ্ঞান ফিরে আসে। জিনপু তার উপর গর্জে ওঠে আর বলে সে যেন আর কোনোদিন এমন চেষ্টা না করে, কারণ হিসু মরে গেলে তার বিলাসবহুল জীবন ছাড়খাড় হয়ে যাবে। তখন হিসু শান্ত স্বরে বলে, আমি মার সহ্য করতে পারি, কিন্তু প্রতিদিন সিসিটিভি ক্যামেরার নজরদারিতে চিড়িয়াখানার জানোয়ারের মতো বেঁচে থাকা আমার পক্ষে অসহ্য লাগছে। যদি এখান থেকে ক্যামেরা না সরানো হয় তবে আমি আবারও এটাই করব। নিরুপায় হয়ে জিনপু ক্যামেরাটা ভেঙে ফেলে। আসলে এই সবকিছুই ছিল হিসুর একটা সূক্ষ্ম প্ল্যান। পরদিন ইয়াসু তার কাছে এসে একটা মেসেজ পায়, যেখানে হিসু লিখেছিল যে সে তার স্বামীকে মারার কোনো একটা উপায় বের করবেই, কারণ সে চায় না তার বন্ধুই বিপদে জড়াক। কিন্তু ইয়াসু তাকে বোঝায় যে কাউকে একা মারা সহজ নয়, আর তারা দুজনে মিলে লড়াই করলে অনেক বেশি শক্তিশালী হবে তারা। ইয়াসুর কথা হিসু সাহস পায় আর ঠিক করে যে ওই পশুটার হাত থেকে তাকে মুক্তি পেতেই হবে। হিসুর মাথায় অনেক প্ল্যান ঘুরপাক খেতে থাকে। তার মধ্যে একটা ছিল বারান্দায় সিগারেট খাওয়ার সময় পেছন থেকে ধাক্কা দিয়ে তাকে মেরে ফেলা। তার মাথায় প্ল্যানটা সঠিক মনে হলো, বাস্তবে সে সাহস জোগাতে পারছিল না। এর মধ্যে মিস্টার বেকের কোম্পানিতে ইয়াসুর এমন এক লোকের সাথে দেখা হয় যে দেখতে হুবহু হিসুর স্বামী জিনপির মতো। মিস্টার বেকের কথা শুনে ইয়াসুর মাথায় এক নিখুঁত ফুলপ্রুফ প্ল্যান আসে। সে জানতে পারে যে লোকটার নাম ক্যাং, যেই দেশে একজন অবৈধ অভিবাসী আর কোনো বড় বিপদ থেকে বাঁচতে এখানে লুকিয়ে আছে। হিসু ক্যাংকে দেখে অবাক হয়ে যায়, কারণ সে ছিল অবিকল তার স্বামীর কার্বন কপি। ইয়াসুর সাথে সাথে ক্যাং এর সাথে দেখা করে তাকে বড় অঙ্কের টাকা অফার করে। সে তার দেশ চীনে ফিরে যাওয়ার সুযোগ করে দেওয়ার কথাও বলে, যাতে সে পালিয়ে নয় বরং বীরের মতো প্লেন করে ফিরে যেতে পারে আর কোনোদিনও এই দেশে না ফেরে। বহু বছর ধরে আটকে থাকা ক্যাং শেষ পর্যন্ত এই প্রস্তাবে রাজি হয়। প্ল্যানটা ছিল খুব সাধারণ। ক্যাং যদি জিনপুর ছদ্মবেশে চীনে চলে যায় তবে কোরিয়ায় জিনপুর অস্তিত্ব পুরোপুরি মুছে যাবে, আর অন্যদিকে আসল জিনপুর লাশের কি হবে সেই সমস্যাটাও মিটে যাবে। প্ল্যান অনুযায়ী কাজ শুরু করার দিন চলে আসে। হিসু জিনপিওর কাছে মিথ্যে বলে যে সে ইয়াসুর সাথে তার মায়ের সাথে দেখা করতে যাচ্ছে। আশ্চর্যের বিষয় হলো জিনপিও এবার হাসিমুখে রাজি হয়ে যায়। প্ল্যান মতো তারা দুজন এক নির্জন জঙ্গলে গিয়ে বড় একটা গর্ত খোঁড়ে, কিন্তু তারা এটা কল্পনাও করেনি যে জিনপিও ক্লায়েন্টের সাথে মিটিং শেষ করে হঠাৎ ট্র্যাকিং ডিভাইস চেক করবে আর দেখবে যে হিসু পাহাড়ে ঘোরাফেরা করছে। সে দ্রুত বাড়ি ফেরে। ভাগ্যক্রমে হিসু তার আগে বাড়ি পৌঁছে গিয়েছিল। জিনপো হিসুকে প্লেন টিকিট নিয়ে জেরা করতে শুরু করে, কারণ সে সাংহাইয়ের একটা হোটেলে স্প্যাম মেসেজ পেয়েছিল। ঠিক তখনই ইয়াসু সেখানে হাজির হয়। দুজনকে একসাথে দেখে সে ষড়যন্ত্রের গন্ধ পায় আর পাগলের মতো ঘরে তল্লাশি শুরু করে। বালিশের নিচে সে সেই দড়িটা খুঁজে পায় যা দিয়ে তারা তাকে মারার প্ল্যান করেছিল। এরপর সে দুজনকে পশুর মতো পেটাতে শুরু করে। ইয়াসু হিসুকে নিয়ে পালানোর চেষ্টা করলে জিনপো তার চুল ধরে মেঝেতে আঝাড় মারে আর লাথি ঘুষি চালাতে থাকে। হিসু ও মারের হাত থেকে রক্ষা পায়নি। ইয়াসু তাইকোয়ান্দো জানতো। সে সুযোগ বুঝে জিউপের গলা চেপে ধরে, কিন্তু ওই জানোয়ারের শক্তির কাছে সে হেরে যায়। রাগে উন্মাদ জিনপিও এবার ওই দড়িটা দিয়েই ইয়াসুর গলা টিপে ধরতে শুরু করে। ইয়াসুর যখন দম বন্ধ হয়ে আসছিল, হিসু নিজের সমস্ত শক্তি দিয়ে ভারী একটি ক্রিস্টাল বল তুলে নেয় আর বারবার তার স্বামীর মাথায় আঘাত করতে থাকে। সে যেন নিজের হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছিল। তার প্রতিটি আঘাত ছিল বছরের পর বছর সহ্য করা অপমান আর অত্যাচারের বিরুদ্ধে চরম বিদ্রোহ। জিনপিও তখন পুরোপুরি মরেনি দেখে ইয়াসু দ্রুত শেষ আঘাতটা করে তাকে চিরতরে শান্ত করে দেয়। বহু বছর ধরে চেপে রাখা রাগ উগড়ে দেওয়ার পর হিসু এক অদ্ভুত মানসিক শান্তি অনুভব করে। সে ইয়াসুকে ওখান থেকে চলে যেতে বলে আর সব দায় নিজের কাঁধে নেওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু ইয়াসু তাকে বোঝায় যে তাতে কোনো লাভ হবে না। তাদের প্ল্যান ছিল পরদিন ক্যাং দেশ ছাড়া পর্যন্ত অপেক্ষা করা আর তারপর সুযোগ বুঝে জিউপেকে দাফন করা। ঠিক সেই সময় নিচে থাকা প্রতিবেশী মহিলা ফল দিতে আসে। হিসু নিজেকে সামলে নিয়ে ভেতর থেকে মিথ্যে বলে যে তার সর্দি হয়েছে, তাই সে দরজা খুলতে পারবে না। কিন্তু প্রতিবেশী মহিলাটি মেঝেতে পড়ে থাকা রক্তমাখা কাপড় আর পেছনে লুকিয়ে থাকা ইয়াসুকে দেখে ফেলায়। সন্দেহ হওয়া সত্ত্বেও সে তখন কোনো ঝামেলা না করে চলে যায়। এবার দুই বন্ধু তাদের পরিকল্পনায় এগিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। হিসু বড় একটি সুটকেস বের করে তাতে জিনপুর লাশ ভরে ফেলায় আর সঠিক সময়ের অপেক্ষায় ওটি আলমারিতে লুকিয়ে রাখে। এদিকে চেয়ারম্যান মিস্টার বেক জানতে পারে যে ক্যাং তার দেশে ফিরে যাচ্ছে। ক্যাং একজন অবৈধ অভিবাসী হওয়া সত্ত্বেও কিভাবে কড়া নজরদারির অফিসিয়াল বর্ডার দিয়ে দেশ ছাড়ছে তা নিয়ে মিস্টার বেকের সন্দেহ হয়। সে সরাসরি জিজ্ঞেস করে যে ইয়াসুর সঙ্গে তার কোনো যোগাযোগ আছে কিনা। ক্যাং না জানার ভান করে। মিস্টার বেক ইয়াসুকে ফোন করে নিশ্চিত হতে চায়, কিন্তু ইয়াসু ফোন কেটে দেয়। ঠিক তার পরপরই ইয়াসু ক্যাংকে কল করে। ক্যাংকে লুকিয়ে ফোনে কথা বলতে দেখে মিস্টার বেক নিশ্চিত হয়
পায় যে তারা কিছু লুকোচ্ছে। পরদিন ক্যাং ইয়াসুর কথা মতো হিসুর বাড়িতে আসে। পোশাক বদলানোর পর তাকে দেখতে হুবহু জিনপির মতোই লাগছিল, যা দেখে হিসু একদম শিউরে ওঠে। ইয়াসু তার জন্য পাসপোর্ট তৈরি করে রেখেছিল আর তাকে সেই সুটকেসটি নিয়ে যেতে বলে। এরপর সে জিনপির হাত থেকে খোলা রোলেক্স ঘড়িটি ক্যাংকে দেয়। এভাবেই ক্যাং লাশ সুটকেসটি নিয়ে বেরিয়ে যায়। সে চলে যাওয়ার পরপরই হিসুর ননদ হায়াং সেখানে হাজির হয়। হিসু শান্ত থাকার অভিনয় করে দরজা খোলে। ঘরে ঢুকে হায়াং মেঝেতে রক্তের একটা দাগ দেখতে পায়, কিন্তু হিসু সুযোগ বুঝে দ্রুত সেটা মুছে ফেলায়। হায়াং ভাবছিল তার ভাবি বুঝি খুব পরিষ্কার পরিচ্ছন্ন। তার ভাই বাড়িতে নেই দেখে সে শুধু পানি পান করে সেখান থেকে চলে যেতে চাচ্ছিল, কিন্তু ভুলবশত মেঝেতে পড়ে থাকা কাঁচের টুকরোয় তার পা পড়ে। সে সন্দেহ করে যে ওটা সেই ভাঙা ক্রিস্টাল বলের টুকরো। হিসু ঘাবড়ে গিয়ে দ্রুত টুকরোটি তুলে নেয়। পানি পান করার পর হায়াং লক্ষ্য করে যে তাদের বিয়ের ছবিটা দেয়ালে নেই। হিসু এর কোনো উত্তর দিতে না পারায় হায়াং ধরে নেয় যে স্বামী স্ত্রীর মধ্যে আবারও কোনো ঝগড়া হয়েছে। অন্যদিকে ইয়াসুর প্ল্যান সফল করতে এয়ারপোর্টে পৌঁছে যায়। সে ক্যাং এর সঙ্গে দেখা করে সুটকেসটি নিজের গাড়িতে নিয়ে নেয়। ক্যাং যখন দুটি একই রকম সুটকেস দেখে তার মনে খটকা লাগে। ইয়াসু ভেতর ভেতর কাঁপছিল, যেন সে ধরা না পড়ে যায়। তারা চুপচাপ গাড়িতে বসে থাকে। ফ্লাইটে ওঠা ঠিক আগে ইয়াসু ক্যাংকে অন্য সুটকেসটির পাসপোর্ট দেয়। কৌতূহল বশত ক্যাং সুটকেসটি খুলে দেখে তাতে কেবল কিছু খেলনা রয়েছে। এদিকে ইয়াসু জেনপির ফোন থেকে জানতে পারে যে হায়াং একজন পুলিশ অফিসার হওয়া সত্ত্বেও তাকে এখন প্রেসিডেন্সিয়াল অফিসে নিয়োগ দেওয়া হচ্ছে, যার জন্য তার পরিবারের সবার ব্যাকগ্রাউন্ড চেক করা হবে। ভাইয়ের থেকে কোনো উত্তর না পেয়ে হায়াং তাকে সাবধান করার জন্য মেসেজ পাঠিয়েছিল। ইয়াসু ফোনের সব ডেটা ডিলিট করে ফোনটি ফেলে দেয় আর ক্যাংকে শেষ নির্দেশ দেয় যে ফরেনার গেট দিয়ে ভেতরে ঢুকো আর সাংহাইতে নামার পর এই ফোনটি নষ্ট করে দিও। ক্যাং দেশ ছেড়ে সেই খবর পাওয়ার পর হিসু স্বস্তির নিঃশ্বাস ফেলে। সে ঘরের কোনা কোনা পরিষ্কার করে আর জিনপুর পছন্দের সব জিনিসপত্র, বিশেষ করে সেই স্পিকারটি যা সে ঘৃণা করত, সেটিও ফেলে দেয়। কারণ প্রতিবার তাকে মারার সময় জিনপু স্পিকারে গান বাজাতো, কিন্তু সব গোছানোর পর হঠাৎ সে একা হয়ে পড়ে আর কান্নায় ভেঙে পড়ে। সেদিন সন্ধ্যায় দুই বন্ধু মিলে সেই পাহাড়ের কাছের জঙ্গলে যায় যেখানে জিনপুকে দাফন করা যায়। পুরোটা রাস্তা কিছু অবচেতন ভাবে নিজের হাত কসলাচ্ছিল, যেন সে গভীর মানসিক ট্রমার ভেতর দিয়ে যাচ্ছে। হঠাৎ তাদের গাড়ির সাথে একটা বুনো জানোয়ারের ধাক্কা লাগে। দুজনে এতে প্রচন্ড ভয় পেয়ে যায়, কিন্তু যখন দেখে যে ওটা কোনো মানুষ নয় তখন তারা স্বস্তির নিঃশ্বাস ফেলে। অবশেষে পাহাড়ের সেই গর্তে তারা তাদের সমস্ত দুঃখ আর যন্ত্রণার অবসান ঘটায় আর সেই ক্রিস্টাল বলটি হ্রদের পানিতে ফেলে দেয়। তবে হিসুর মনে একটা আফসোস রয়ে যায়, তার স্বামীর মৃত্যুটা বোধহয় বড্ড সহজ হয়ে গেছে, কিন্তু অন্তত এখন শেষে শয়তানটার হাত থেকে মুক্ত হতে পেরেছে আর তাকে আর প্রতিদিন ভয়ের ছায়া বাঁচতে হবে না। পৃথিবীর অন্য প্রান্তে ক্যাংও নিরাপদে সাংহাই পৌঁছে গিয়েছে। সে ইয়াসুকে মেসেজ পাঠিয়ে খবরটা দেয়। এই খবর শোনা মাত্রই দুই বন্ধুর বুক থেকে যেন এক বিশাল পাথর নেমে যায়। এবার হিসু সেই শান্ত জীবনটা কাটাতে পারবে যার স্বপ্ন সে আজীবন দেখেছে। যদিও এই নতুন স্বাধীনতার সঙ্গে মানিয়ে নিতে তার একটু সময় লাগবে। এদিকে ভাইয়ের সঙ্গে পুরো একদিন কোনো যোগাযোগ না হওয়ায় হায়াং এর সন্দেহ হতে শুরু করে। সে হিসুকে ফোন করে। হিসু প্ল্যান অনুযায়ী জানায় যে জিপিওর পাসপোর্ট আর সুটকেস দুটোই গায়েব। আপাতত হায়াংকে এটাই বিশ্বাস করতে হয় যে তার ভাই কাউকে কিছু না জানিয়েই বিদেশ চলে গেছে। ফোন রাখার পর হিসু থরথর করে কাঁপতে থাকে। না জানি কতবার সে মনে মনে এই কথোপকথনের প্র্যাকটিস করছিল। এরপর হায়াং ফরেন ইমিগ্রেশন রেকর্ড চেক করতে শুরু করে আর যখনই সে তার ভাইয়ের দেশ ছাড়ার প্রমাণ পায় তখন সবাইকে সেই নিষ্ঠুর সত্যিটাই মেনে নিতে হয়। এদিকে কোম্পানিও তদন্ত শুরু করে জানতে পারে যে দেশ ছাড়ার কয়েকদিন আগে জিনপুর প্রায় 7.5 মিলিয়ন ওয়ান নিজের ব্যক্তিগত অ্যাকাউন্টে ট্রান্সফার করেছিল। ডিপার্টমেন্ট হেডের মতে সে ইদানিং এক বড় ক্লায়েন্টের পেছনে লেগেছিল আর ঠিক 7.5 মিলিয়ন ওয়ানের একটা ডিল ফাইনাল করেছিল। কোম্পানি সিদ্ধান্তে পৌঁছায় যে জিনপিও অনেক আগে থেকে সব প্ল্যান করে রেখেছিল আর সুযোগ বুঝে ক্লায়েন্টের টাকা নিয়ে চম্পট দিয়েছে। হিসুর শাশুড়ি বাড়িতে এসে হিসুকে জেরা করতে থাকে যে তুমি জিনপুকে যেতে বাধা দিলে না কেন। হিসু জানায় সেদিন তার শরীর ভালো ছিল না, সে ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েছিল আর এমনিতেও সে তো আগেও এভাবে না বলে চলে যেত। হিসুকে স্বাভাবিকভাবে ডিম রান্না করতে দেখে তার শাশুড়ি নিজের ভাগ্যকে দোষ দিতে থাকে। সে বলে যে ছেলের চিন্তায় আমার খাওয়া দাওয়া ঘুম সব হারাম হয়ে গেছে, আর এদিকে আমার ছেলের বউকে দেখো, তার খিদে পেয়েছে, সে তার খিদে মেটানোর জন্য রিল্যাক্সে রান্নাও করছে। এমন বউও হতে পারে? এর মধ্যে হায়াং তার কানেকশন ব্যবহার করে সাংহাই এয়ারপোর্টের সিসিটিভি ফুটেজ বের করে যেখানে তার ভাইকে পরিষ্কার দেখা যাচ্ছে। আসলে সেটা ছিল ক্যাং। হায়াং ভুল বুঝে ধরে নেয় যে তার ভাই সাংহাইয়ের তার কোনো প্রেমিকার সঙ্গে দেখা করতে গেছে। কিছুক্ষণ পর তার মায়ের ফোন আসে। শাশুড়ির হিসুর উপর সন্দেহ হচ্ছিল কারণ সেদিন হিসু তার সামনে কাঁদেনি আর তার স্বামী তাকে একা ফেলে চলে যাওয়ার জন্য তার মধ্যে কোনো কষ্টও ছিল না। এটা দেখে তার শাশুড়ির তার উপর সন্দেহ হয়। হায়াং এটা জেনে আরো অবাক হয় যে কোম্পানি তার ভাইকে চোর ঘোষণা করেছে আর সন্দেহ করছে যে সে টাকা নিয়ে পালিয়েছে। এবার হিসু কোম্পানির ম্যানেজমেন্টের সামনে অভিনয় করে বলে যে তাকে যেন একটু সময় দেয়া হয়। এখন পর্যন্ত দুই বন্ধুর প্ল্যান পুরোপুরি সফল বলে মনে হচ্ছে। যে হিসু আজীবন স্রেফ একজন ঘরোয়া গৃহবধূ ছিল, সে এখন তার স্বামীর নিয়ন্ত্রণ থেকে মুক্তি পেয়েছে। সে বাহিরের পৃথিবীতে পা রেখে নতুন জীবন শুরু করতে চায়। ইয়াসুর মাথায় একটা বুদ্ধি আসে আর সে হিসুকে চেয়ারম্যান মিস্টার
মিস্টার বেকের কোম্পানিতে চাকরির ব্যবস্থা করে দেয়। মিস্টার বেক একটু চিন্তিত ছিল যে একজন লেখিকা হয়ে হিসু কি কায়িক শ্রমের কাজ করতে পারবে, কিন্তু হিসু তাকে ভরসা দেয় যে সে পারবে। হঠাৎ মিস্টার বেক কথায় কথায় জানায় যে ক্যাং তার এখানে চাকরি ছেড়ে দিয়েছে। ক্যাং এর নাম শুনে ইয়াসুর বুকটা যেন ধক করে ওঠে, কারণ ওই লোকটাকে সে বিদেশে পাঠানোর ব্যবস্থা করেছিল। ইয়াসুর অনুরোধে মিস্টার বেক হিসুকে 1 মাসের ট্রায়াল ভিত্তিতে কাজে নিতে রাজি হয়। পরদিন ইয়াসুর কাজে পৌঁছানোর পরপরই পুলিশ স্টেশন থেকে তার ডাক আসে তার বয়ান দেওয়ার জন্য। ইয়াসুর ইচ্ছে ছিল সেই ধনী মহিলাটির স্বামী ডিরেক্টর গুণের সব কুকীর্তি ফাঁস করে দেয়ার, যে তার স্ত্রীকে আত্মহত্যার পথে ঠেলে দিয়েছিল। কিন্তু তার সিনিয়র তাকে সতর্ক করে বলে যে ডিরেক্টর গুণ কোনো সাধারণ লোক নয়, সে আমাদের স্টোরের একজন বিশাল বড় আর গুরুত্বপূর্ণ ক্লায়েন্ট। সিনিয়র চায় না যে ইয়াসু পুলিশের কাছে গিয়ে কোনো সাক্ষী দিক। নিজেকে ভীষণ অসহায় মনে হলো নিজের চাকরি বাঁচাতে ইয়াসুকে শেষ পর্যন্ত আপোষ করতে হয়। কিন্তু সে যখন বাড়ি পৌঁছায় সে দেখে যে ডিরেক্টর গুণের সেক্রেটারি এক ঝুড়ি ফল নিয়ে আগে থেকে তার জন্য অপেক্ষা করছিল। সে ফলের ঝুড়িটা ইয়াসুর হাতে দিয়ে চলে যায়। ইয়াসু ওটা ফেরত দেওয়ার জন্য তার পেছন দৌড়ে গেলে ঝুড়িটা হাত থেকে পড়ে ভেঙে যায়। অন্যদিকে হিসু তখনও মিস্টার বেকের অফিসে ওভারটাইম করছিল। হুট করে মিস্টার বেক সেখান দিয়ে যাওয়ার সময় হিসুর শরীরে মারধরের দাগগুলো সে দেখে ফেলে। ঠিক সেই সময় ইয়াসু হিসুকে নিতে সেখানে পৌঁছায়। মিস্টার বেককে ওখানে দেখে ইয়াসু তাকেও রাতের খাবারের আমন্ত্রণ জানায়। সেখানে ডিরেক্টর গুণও উপস্থিত ছিল আর সে ইয়াসুকে লক্ষ্য করছিল। ইয়াসু যখন ওয়াশরুমে যায় ডিরেক্টর গুণও তার পিছু পিছু ভেতরে ঢুকে পড়ে। আসলে সে ইয়াসুকে ভয় দেখাতে এসেছিল যাতে সে তার স্ত্রীর উপর করা নির্যাতনের কথা পুলিশকে না জানায়। কিন্তু ইয়াসুর সহজে ভয় পাওয়ার মেয়ে নয়, সে সবেমাত্র একজন ভয়ঙ্কর পশুকে অর্থাৎ জিনপিওকে শেষ করে এসেছে। তাই এই ধনী লোকের হুমকিতে সে বিন্দু মাত্র ঘাবড়ায় না। ইউনুস সরাসরি বলে দেয় যে সে রিপোর্ট করবেই। এরপর ওয়াশরুমে দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। ইয়াসুর মার্শাল আর্ট জানা থাকলেও একজন পুরুষের গায়ের শক্তির সামনে সে টিকে থাকতে পারছিল না। ঠিক তখনই মিস্টার বেক সেখানে চলে আসে আর ডিরেক্টর গুণকে শিক্ষা দিতে কষে ঘুষি মারে। বড় কোনো ঝামেলা যেন না হয় তাই ইয়াসু তাকে থামিয়ে দেয়। এই ঘটনার পর মিস্টার বেক আর এই দুই বান্ধবীর মধ্যে এক অদ্ভুত বন্ধুত্ব তৈরি হয়ে যায়। ইয়াসু প্রথম দেখাতে বুঝতে পেরেছিল যে মিস্টার বেক একজন ভালো আর সম্মানীয় মানুষ। কিছুদিন পর ইয়াসু সব সাহস নিয়ে পুলিশ স্টেশনে গিয়ে নিজের বয়ান দেয়। ফলাফল স্বরূপ ডিরেক্টর গুণ অবশেষে তার কৃতকর্মের শাস্তি পায়। হিসুও ধীরে ধীরে নিজের নতুন জীবনের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছিল। কিন্তু একদিন হঠাৎ এক বিশাল বিপদ তার সামনে এসে দাঁড়ায়। সেদিন হঠাৎ হিসুর বাড়ির কলিং বেল বেজে ওঠে। দরজা খুলতেই হিসুর রক্ত যেন হিম হয়ে যায়। বাইরে দাঁড়িয়ে থাকা মানুষটি আর কেউ নয় বরং ক্যাং নিজে। হিসু দ্রুত ফোনে পুলিশের নম্বর ডায়াল করতে যাচ্ছিল আর তাকে তখনই ওখান থেকে চলে যেতে বলে। তা শুনে ক্যাং এক অট্ট হাসিতে হেসে ওঠে। সে বলে, তুমি কি পুলিশকে এটা বলবে যে স্বামীকে তুমি মেরে ফেলেছো? সে আবার জ্যান্ত হয়ে ফিরে এসেছে। এর মানে ক্যাং সব জেনে ফেলেছে। সে জানতো যে সেদিন সে যে সুটকেসটা নিয়ে গিয়েছিল তাতে হিসুর স্বামীর লাশ ছিল। সে এটাও জানে যে হিসু কতটা নির্যাতন সহ্য করেছে। হিসু কোনো মতে এক পশুর হাত থেকে নিষ্কৃতি পেয়েছিল, কিন্তু এখন সে আরেকটা রক্তচোষা মানুষের জালে আটকে পড়ে। ক্যাং হিসুকে জোর করে লকার খুলতে বলে। হিসু বারবার ভুল পাসওয়ার্ড দিচ্ছিল। তখন ক্যাং তাকে হুমকি দিয়ে লকার খুলতে বাধ্য করে আর তার মুখ বন্ধ রাখার হিসেবে 3 বিলিয়ন ওয়ান দাবি করে। হিসু যখন বলে যে তার কাছে এত টাকা নেই তখন ক্যাং তাকে ভয় দেখায় যে সে তার পুলিশ ননদ হায়াং এর কাছে সবকিছু বলে দেবে। এতে হিসু ভীষণ ভয় পেয়ে যায়। ঠিক তখন তার শাশুড়ির ফোন আসে। হিসু বুদ্ধি খাটিয়ে মিথ্যে বলে যে তার শাশুড়ি পথে আছে, কিন্তু টাকা না নিয়ে ক্যাং ওখান থেকে নড়তে রাজি হচ্ছিল না। সে হিসুকে বলে যে শাশুড়িকে আসতে বারণ করতে। হিসু এখানে চালাকি দেখায়। সে বলে তার শাশুড়ি খুব সন্দেহপ্রবণ মহিলা, সে পুলিশও ডেকে আনতে পারে আর তখন সে টাকার ব্যবস্থা করতে পারবে না। এই কথা শুনে ক্যাং কিছু জামা কাপড় নিয়ে চলে যেতে শুরু করে। যাওয়ার আগে সে হুমকি দিয়ে যায় যে টাকা জোগাড় করার জন্য হিসুর কাছে মাত্র 5 দিন সময় আছে। তার মধ্যে যদি সে টাকা জোগাড় করে তাকে না দেয় তাহলে সে বড় কোনো বিপদে পড়ে যাবে। সে চলে যাওয়ার পর হিসু শান্ত হয়ে তার শাশুড়ির ফোন ধরে। শাশুড়ি তার ছেলের কথা জিজ্ঞেস করলে হিসু মিথ্যে বলে যে জিপিওর সাথে তার কোনো যোগাযোগ হয়নি। ভাগ্য ভালো যে শাশুড়ি সন্দেহ করেনি, কিন্তু এই প্রচন্ড মানসিক চাপ হিসুকে প্রায় ভেঙে চুরমার করে দিচ্ছিল। হঠাৎ তার মনে এক অশুভ সংকেত জাগে। নিচে সিকিউরিটি গার্ডের সাথে ক্যাং এর দেখা হয়েছিল আর গার্ড তাকে জিনপিও ভেবে বলেছিল আপনার মা বলেছে যে আপনি এলে যেন ওনাকে খবর দেয়। ইয়াসু তখন নিচে দৌড়ে আসে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। ক্যাং গার্ডকে মিথ্যে বলে কোনো সাহায্যের বাহানায় আড়ালে নিয়ে যায়। কেউ কল্পনাও করতে পারেনি ক্যাং এতটা ভয়ানক হবে। সে ওই সিকিউরিটি গার্ডকে মেরেই ফেলে। ঠিক সেই সময় এক দম্পতি ওখান দিয়ে যাচ্ছিল। কিছুক্ষণ পরে পুলিশ অ্যাপার্টমেন্টের ভেতর পৌঁছে যায়। হিসু দ্রুত নিজের জিনিসপত্র প্যাক করে ওখান থেকে পালানোর প্রস্তুতি নিতে শুরু করে। এদিকে হিসুর সঙ্গে কোনো যোগাযোগ করতে না পেরে ক্যাং বাধ্য হয়ে ইয়াসুকে ফোন করে। ইয়াসু জানতে পারে যে ক্যাং আবার ফিরে এসেছে আর সে হিসুকে 3 বিলিয়ন ওয়ান দেওয়ার জন্য ব্ল্যাকমেল করছে। খবরটা শোনা মাত্র ইয়াসু নিজের ব্যাগ গুছিয়ে হিসুর কাছে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। কিন্তু সে যখন হিসুর বিল্ডিং এ পৌঁছায় তখন সে বুঝতে পারে যে সেখানে বড় কোনো অঘটন ঘটে গেছে। প্রথমে সে ভয় পেয়েছিল যে হয়তো হিসুকেই মেরে ফেলা হয়েছে, কিন্তু পরে সে জানতে পারে যে মারা যাওয়া ব্যক্তিটি ওখানকার সিকিউরিটি গার্ড। ইয়াসু হিসুর অ্যাপার্টমেন্টে পৌঁছালো। সে দেখে যে দরজার পাসওয়ার্ড বদলে দেওয়া হয়েছে আর হিসুর ফোনও বন্ধ। নিরুপায় হয়ে সে মিস্টার বেককে কল করে জানতে পারে যে হিসু
হিসু সেদিন কাজেও আসেনি। ইয়াসু ক্যাং এর ব্যাপারে খোঁজ নেয় আর মিস্টার বেগকে বলে যে হিসু এলে যেন তাকে ফোন করে। এই কথা শুনে মিস্টার বেগ বুঝতে পারে যে কিছু একটা গন্ডগোল তো অবশ্যই আছে। ঠিক তখন এই কর্মচারী তাকে জানায় যে ক্যাং গত পরশুই ফিরে এসেছে। এর মধ্যে হিসু একটি গয়নার দোকানে নিজের সব গয়না বিক্রি করছিল। সেখানে সে খেয়াল করে যে তার ফোন বন্ধ হয়ে আছে। সে চার্চে দিয়ে ইয়াসুর সাথে কথা বলে। ওদিকে তার শাশুড়ি যখন সিকিউরিটি গার্ডের মৃত্যুর খবর পায়, সে তার মেয়ে হায়াংকে ওখানে গিয়ে পরিস্থিতি দেখতে বলে। সে হায়াংকে এটাও জানায় যে সে ওই গার্ডকে হিসুর উপর নজর রাখার দায়িত্ব দিয়েছিল। এদিকে সব গহনা বিক্রি করার পরও ক্যাং এর দাবি করা 3 বিলিয়ন ওয়ান জোগাড় হচ্ছিল না। তখন হিসু ঠিক করে তার মায়ের বাড়ি আর নিজের বর্তমান বাড়ি দুটো সে বিক্রি করে দেবে, যাতে ক্যাং এর হাত থেকে চিরতরে মুক্তি পাওয়া যায়। কিন্তু ইয়াসু ভয় পাচ্ছিল যে ক্যাং টাকা পাওয়ার পরও যদি নিজের কথা থেকে সরিয়ে আসে আর আরো বেশি টাকা দাবি করে, তাহলে তখন তারা কি করবে। তাই সে ক্যাং এর সাথে সরাসরি কথা বলতে চায়, কিন্তু হিসু তাকে বাধা দিয়ে বলে যে ক্যাং আসলে এক নির্দয় মানুষ। সে শুধু দেখে ফেলার অপরাধে সিকিউরিটি গার্ডকে খুন করতে দ্বিধা করেনি। সে শুধু বাইরে থেকে জিনপির মতো দেখতে নয়, বরং তার ভেতরটাও জিনপির মতো পশু। দুজনের ব্যক্তিত্বই ছিল পশুর চেয়েও নিকৃষ্ট। অন্যদিকে হায়াং এখন ওই ডিপার্টমেন্টের সিকিউরিটি অফিসে পৌঁছেছে। কেউ একজন তাকে মারা যাওয়া গার্ডের একটা নোটবুক ধরিয়ে দেয়। সেখানে প্রতিটা পাতায় হিসুর দৈনন্দিন খুঁটিনাটি সব লেখা ছিল। সে কোথায় যায়, কিভাবে সাজগোজ করে, কখন বের হয়, সবকিছু। হায়াং নিঃশব্দে ওই পাতাগুলো ছিঁড়ে নিজের কাছে রেখে দেয়। এদিকে ঠান্ডা মাথায় পরিস্থিতি বিশ্লেষণ করার পর ইয়াসু বুঝতে পারে যে ক্যাং আসলে ততটাও ভয়ানক নয় যতটা সে নিজেকে দেখাচ্ছে। আর জিনপিওর ফোনে কেবল হিসুর উপর করা অত্যাচারের ভিডিও আছে। ক্যাং যদিও জানে যে তারা জিনপিওকে মেরে ফেলেছে, কিন্তু তার কাছে এর কোনো অকাট্য প্রমাণ নেই। সে পুলিশের কাছেও যেতে পারবে না, কারণ হায়াং এর সামনে গেলেই তার টাকা পাওয়ার সব রাস্তা বন্ধ হয়ে যাবে। আর এখন যেহেতু সিকিউরিটি গার্ড মারা গেছে, ক্যাং আর হিসুর বাড়িতে যাওয়ার সাহস করবে না। এই চিন্তা তাদের মাথায় আসার পর ইয়াসু কিছুটা মানসিক শান্তি পায়। পুলিশ এখন অ্যাপার্টমেন্টের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করছে, কিন্তু সেখানে তেমন গুরুত্বপূর্ণ কিছুই পাওয়া যায়নি। ঠিক সেই সময় হায়াং এর পুলিশ বন্ধুটি যখন ফোন ধরতে বাইরে যায়, হায়াং সুযোগ বুঝে তার ভাই আর সিকিউরিটি গার্ডের সাথে জড়িত সব ফুটেজ ডিলিট করে দেয়। অন্যদিকে ইয়াসু শপিং মলে কাছে ফিরতেই হঠাৎ ক্যাং সেখানে হাজির হয়। ইয়াসু তাকে সিঁড়ির আড়ালে টেনে নিয়ে যায় আর সাথে সাথে তাকে কুড়িয়ে ছাড়তে বলে, কিন্তু ক্যাং এবার তাকে ভয় দেখানোর জন্য নতুন একটা চাল চালে। জিনপিও সবসময় হিসুর লোকেশন ট্র্যাক করতো, আর সেদিন পাহাড়ে যাওয়ার জিপিএস ডাটা এখনো জিনপিওর ফোনে সেভ আছে। আসলে ক্যাং ফোনটা ফেলেইনি। এবার সেই ফোনের বদলে আরো 100 মিলিয়ন ওয়ান দাবি করে। হিসুর মনে হচ্ছিল যে সে পাগল হয়ে যাবে। ক্যাং শুধু এই দুজনকে ব্ল্যাকমেল করে ক্ষান্ত থাকেনি, সে জিনপিওর ফোন থেকে তার মাকেও মেসেজ পাঠাতে থাকে। সে মিথ্যে বলে যে সে গ্রেফতার হতে চলেছে আর তার এখনই অনেক টাকার দরকার। টাকা পেতে ক্যাং আয়েসে জীবন শুরু করে দেয়। মিস্টার ব্যাগের পরিচিত এক সিকিউরিটি গার্ড ক্যাংকে চিনতে পারে, কারণ সে আগে মিস্টার ব্যাগের ওখানেই কাজ করত। মিস্টার ব্যাগ তাকে শনাক্ত করতে সেই বাড়ি আসে। সেখানে নেশায় চুর হয়ে থাকা ক্যাং এর কাছে সে জিনপিওর ফোনটা দেখতে পায়। ফোনের ভেতরে হিসুর প্রচুর ছবি দেখে মিস্টার ব্যাগ ক্যাং এর এক সঙ্গীকে ফোন করে আর 3 মিলিয়ন ওয়ানের ব্ল্যাকমেলিং এর পুরো ষড়যন্ত্রটা জেনে ফেলে। জিনপিওর ফোনের সমস্ত সূত্র মিলিয়ে মিস্টার ব্যাগ আন্দাজ করে নেয় যে ক্যাং আসলে হিসুকে ব্ল্যাকমেল করছে। ঠিক তখনই ক্যাং রাগে গজগজ করতে করতে মিস্টার ব্যাগের অফিসে ঢুকে পড়ে। তার টাকা ফ্রিজ করে দেওয়া হয়েছে এই অভিযোগ তুলে সে মিস্টার ব্যাগের উপর চড়াও হয়। মিস্টার ব্যাগ তাকে শান্তভাবে জিজ্ঞেস করে, তোমার কি পুলিশের ভয় নেই? ক্যাং এখন আর আগের মতো ভীতু নেই। তার কাছে প্রচুর টাকা আর 2টো পাসপোর্ট আছে। সে মিস্টার ব্যাগের সঙ্গেও চরম অভদ্রতা শুরু করে। দুই বান্ধবীর অদ্ভুত আচরণ আর ক্যাং এর কর্মকাণ্ড দেখে মিস্টার ব্যাগ বুঝতে পারে যে জল অনেক দূর গড়িয়েছে। তাই সে গোপনে পুলিশকে ফোন করে তদন্তের নির্দেশ দেয়। অন্যদিকে ইয়াসু জিনপুর ফোনটা ফিরে পাওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে, কারণ জিনপুর লাশ না পাওয়া গেল ওই ফোনে থাকা তথ্য তাদের বিপদে ফেলতে পারে। ইয়াসু ক্যাংকে ধরার জন্য লোক লাগায় আর তাকে টাকা দেওয়ার লোভ দেখিয়ে তার লোকেশন জানার চেষ্টা করে, কিন্তু চালাক ক্যাং ধরা দিচ্ছিল না। নিরুপায় হয়ে ইয়াসু তার লোকজনকে ক্যাং এর পাসপোর্টের ছবি আর একটা অসম্পূর্ণ ঠিকানা পাঠিয়ে দেয়। পরদিন হিসু তাদের বাড়ির লকার খোলে আর তার ভেতর থাকা সোনার বারগুলো দেখে অবাক হয়ে যায়। এদিকে ক্যাং জিনপিওর ফোনে জিপিএস রেকর্ড চেক করে দেখতে পায় যে মারা যাওয়ার আগের দিন হিসু পাহাড়ে টানা 3 ঘন্টা ছিল। একই সময় ইয়াসু খবর পায় যে তার লোক ক্যাং এর নাগাল পেয়েছে আর ক্যাং এখন গাংয়াং এর দিকে যাচ্ছে। ইয়াসুর সন্দেহ হয় ক্যাং হয়তো সেই কবরের জায়গাটা খুঁজে পেয়েছে। সে সাথে সাথে তার লোকজনকে ক্যাং এর পিছু নিতে বারণ করে যাতে সে সতর্ক না হয়, কিন্তু ইয়াসুকে না জানিয়ে মিস্টার বেগ জিপিএস এর মাধ্যমে ক্যাং এর উপর নজরদারি চালিয়ে যায়। শেষ পর্যন্ত ক্যাং সেই পাহাড়ের নির্দিষ্ট জায়গায় পৌঁছে যায় আর জিনপুর লাশ খুঁজে বের করার জন্য পাহাড় বাইতে শুরু করে। সে ইয়াসুকে ওখান থেকে একটা ভিডিও পাঠায় যা দেখে ইয়াসুর আত্মা একদম কেঁপে ওঠে। ক্যাং সেই কবরের সন্ধানও পেয়ে গেছে। সে তাকে হুমকি দেয় যে কাল সকালে আমি যন্ত্রপাতি নিয়ে আসবো আর এখানে খুঁড়ে দেখবো যে এখানে কি গুপ্তধন লুকানো আছে। এরই মধ্যে হায়াং ট্রাফিক সিগনালে হিসুকে দেখতে পায়। সে দেখে যে হিসু সস্তায় বাড়ি বিক্রি করার জন্য রিয়েল এস্টেট অফিসে যাচ্ছে। হায়াং গোপনে হিসুর পিছু নিয়ে তার অ্যাপার্টমেন্টে পৌঁছায় আর সেখানে তাকে ইয়াসুর সঙ্গে কথা বলতে দেখে। এরপর সে ইয়াসুর পিছু নিতে শুরু করে। ইয়াসু তখন ক্যাং এর বিরুদ্ধে বড় কোনো চাল চালার প্রস্তুতি নিচ্ছিল। সে কৌশলে ক্যাংকে বাইরে ডেকে আনে, কিন্তু দূর থেকে হায়াং ক্যাংকে দেখে নিজের ভাই জিনপিও ভেবে দ্বিধায় পড়ে যায়। সে তাদের পিছু নেওয়া চালিয়ে যাচ্ছিল, কিন্তু
হঠাৎ তার কলিগের ফোন আসায় তাকে থামতে হয়। পরে হায়াং যখন এয়ারপোর্টে সেই ভিডিওটা আবারও খতিয়ে দেখে, তার মনে হয় যে চলে যাওয়ার সময় ক্যাং এর হাতে থাকা সুটকেসটা অনেক হালকা ছিল, অথচ অ্যাপার্টমেন্ট থেকে বেরোনোর সময় ওটা বেশ ভারী মনে হচ্ছিল। তার বিশ্বাস হয় যে তার ভাইয়ের লাশ হয়তো ওই সুটকেসেই ছিল। এরপর প্রযুক্তির সাহায্যে সে তার ভাইয়ের লাশের সম্ভাব্য লোকেশন ট্র্যাক করে। আর জিনপিওর ফোনে থাকা হিসুকে মারধরের ভিডিওগুলো দেখে তার কাছে সবটা জলের মতো পরিষ্কার হয়ে যায়। ঠিক সেই সময় মিস্টার বেকের সাহায্যে ইয়াসু এক বিপদ থেকে বেঁচে যায়। দুই বান্ধবী কিছু বলার আগেই মিস্টার বেক সব বুঝে যায়, কারণ সে আগে জিনপিওর ফোনে থাকা নির্যাতনের ভিডিওগুলো দেখে নিয়েছিল। মিস্টার বেকও মনে করে জিনপিওর মতো পশুর মরে যাওয়াই উচিত ছিল, কারণ সে মানুষের কোনো লেভেলেই পড়ে না, সে তো একটা পশু ছিল। কিন্তু এখনকার আসল সমস্যা হলো ক্যাং। সে ক্যাং এর দায়িত্ব নিজেই নেওয়ার সিদ্ধান্ত নেয়, কারণ ক্যাং এক সময় তার অধীনে কাজ করত। আর সে জানে যে দুই মেয়ে ক্যাং এর শক্তির সামনে টিকতে পারবে না। সেই গিরিশে খবর পায় যে এক মহিলা ক্যাংকে নিজের সঙ্গে নিয়ে গেছে, কিন্তু কেউ জানতো না যে সেই মহিলাটা কে। আসলে সেই মহিলাটি ছিল হায়াং। সে ক্যাংকে ধরে নিজের গাড়ির ডিকিতে ভরে তার মায়ের গ্যারেজে নিয়ে আটকে রেখেছে। আশ্চর্যের বিষয় হলো হায়াং তার ভাইয়ের পরিণতি নিয়ে ক্যাংকে একটি প্রশ্নও করেনি। সে শুধু দাবি করে যে জিনপুর ফোনে থাকা সমস্ত ছবি আর ভিডিও যেন ক্যাং তাকে দিয়ে দেয়। আসলে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড চেকের সময় সে কোনো কলঙ্ক বা ঝামেলা চায় না। সত্যি বলতে নিজের ভাইয়ের মৃত্যুতে তার কিছুই যায় আসে না, সে শুধু নিজের প্রমোশন চাচ্ছিল। সে ক্যাংকে হুমকি দেয় তার কথা মেনে নিতে, কারণ সে জানে যে সিকিউরিটি গার্ডকে ক্যাং এ খুন করেছে। হায়াং ক্যাংকে প্রচুর ঘুমের ওষুধ খাইয়ে অজ্ঞান করে ফেলে। এদিকে মিস্টার ব্যাগ গাড়ির নম্বর প্লেট দেখে বোঝা যায় যে গাড়িটি ডিটেকটিভ হায়াং এর। সে ইয়াসুকে কিছু না জানালেও এটা নিশ্চিত হয় যে ক্যাং এখন হায়াং এর কবজায় আছে, আর পরিস্থিতি আরো জটিল হয়ে গেছে। হায়াং প্রত্যাশার চেয়ে দ্রুত চাল চালতে শুরু করে। সে হিসুর বাড়িতে গিয়ে তল্লাশি চালায়, আর একটা চিরকুট থেকে সেই শপিং মলটির ঠিকানা পেয়ে যায় যেখানে জিনপু প্রায় যেত। হিসু যখন বাড়ি ফেরে সে বুঝতে পারে যে হায়াং এখানে এসেছিল, আর এখন সে পুরো সত্যিটা জানে। সেদিন সন্ধ্যায় হায়াং নিজেই হিসুর সামনে এসে বলে যে সিকিউরিটি গার্ড খুনের দিন ড্যাশ ক্যামের ফুটেজে হিসুর ছবি পাওয়া গেছে, যদিও ফুটেজে জিনপুকে দেখা যাচ্ছিল। হায়াং ইচ্ছে করেই কথা ঘুরিয়ে বলছিল যাতে হিসুর প্রতিক্রিয়া বোঝা যায়। এরপর সে সরাসরি তাকে প্রশ্ন করে যে আমার ভাই কোথায়। হিসু তাকে শান্তভাবে উত্তর দেয় যে সে তো সাংহাইয়ে আছে। ইয়াসু হাত গুটিয়ে বসে থাকার মেয়ে নয়, সে নিজেই কিছু করার সিদ্ধান্ত নেয়। আর শপিং মলের কর্মচারীর সাথে উপহার দেওয়ার বাহানায় হিসুর শাশুড়ির বাড়িতে পৌঁছে যায়। তার আসল উদ্দেশ্য ছিল ক্যাংকে খুঁজে বের করা। ফোন করার বাহানায় সে আন্ডারগ্রাউন্ড পার্কিং এ যায়, আর সেখানে ক্যাংকে গাড়ির ভেতর বন্দি অবস্থায় দেখতে পায়। হিসুর শাশুড়ি কিছুটা সন্দেহ করলেও ইয়াসু কৌশলে ক্যাংকে ওখান থেকে বের করে নিয়ে যেতে সফল হয়। মিস্টার বেকো শব্দ শুনে দ্রুত সেখানে পৌঁছায়। হায়াং খবর পেয়ে যখন তার মায়ের বাড়ি পৌঁছায় তখন ক্যাংকে উধাও দেখে সে থমকে যায়। তার মা যখন ইয়াসুর আসার কথা বলে হায়াং সবকিছু বুঝে যায়। এদিকে মিস্টার বেক ইয়াসুকে তার এই চরম খামখেয়ালিপনার জন্য বকাঝকা করছিল। ফলাফল যা হবার তাই হয়। কিছুক্ষণ পরই হায়াং এর ফোন আসে। সে পরিষ্কার জানায় যে সে ইয়াসু আর তার পুরো পরিবারের হারির খবর বের করে ফেলেছে, যেখানে ইয়াসুর বাবা তার মাকে মারধর করত। নিরুপায় হয়ে ইয়াসু আবারও মিস্টার বেকের সাহায্য চায়, কিন্তু যখনই তারা ক্যাংকে দেশ ছাড়া করার প্রস্তুতি নিচ্ছিল তখনই সব আবার বেস্তে যায়। ক্যাং মিস্টার বেকের লোকটিকে কাবু করে তাকে দিয়ে গাড়ি চালিয়ে নিজের গন্তব্যে পৌঁছায়, আর প্রমাণ মোছার জন্য লোকটিকে মেরেই ফেলে। এরপর ক্যাং আবারও হায়াং এর সাথে যোগাযোগ করে আর তাকে বলে যে আমি জানি তোর ভাইকে কোথায় পুঁতে রাখা হয়েছে। ক্যাং এর একমাত্র উদ্দেশ্য ছিল সবাইকে জিম্মি করে টাকা হাতিয়ে নেওয়া। সে হায়াংকে সেই কবরের জায়গায় নিয়ে যায়, কিন্তু মাটি খুঁড়ে সেখানে কেবল একটি হরিণের কঙ্কাল পাওয়া যায়। আসলে ইয়াসুরা লাশ আগে সরিয়ে ফেলেছিল, কারণ তারা অনুমান করতে পেরেছিল যে ভবিষ্যতে এমন কিছু ঘটতে পারে। সবচেয়ে বড় ধাক্কা তখন লাগে যখন হায়াং পুলিশের পোশাকের আড়ালে থাকা তার আসল শয়তানি রূপটা প্রকাশ করে। সুযোগ বুঝে সে ক্যাং এর উপর ঝাঁপিয়ে পড়ে আর ক্যাংকে একদম মেরেই ফেলে। শেষ পর্যন্ত ওই হরিণের কবরটি ক্যাং এর নিজের কবরে পরিণত হয়। এরপর সেই কবরের ছবি হিসুকে পাঠিয়ে দিয়ে নিজের শর্তগুলো জানায়। সে বলে যে সে খুব শীঘ্রই প্রেসিডেন্সিয়াল অফিসে জয়েন করতে যাচ্ছে, আর সে কোনো বিতর্ক সহ্য করবে না। ইয়াসু আর হিসুকে জেলে পাঠালে তো আর তার ভাই ফিরে আসবে না, কিন্তু কাউকে না কাউকে তো জিনপুর খুনের দায় নিতেই হবে। মানসিকভাবে ভেঙে পড়া হিসু এক কঠিন সিদ্ধান্ত নেয়। সে সব দোষ নিজের কাঁধে নিতে চায়। ইয়াসুকে শেষবারের মতো বিদায় জানিয়ে সে একটি সুইসাইড নোট লেখে আর নিজের জীবন শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। আতঙ্কিত ইয়াসু মিস্টার বেকের কাছে গিয়ে জানায় যে হিসু নিরুদ্দেশ। দুজনেই তাকে খুঁজতে বেরিয়ে পড়ে। পথে ইয়াসু এক চাঞ্চল্যকর তথ্য জানতে পারে যে কেউ একজন নার্সিং হোমে ফোন করে নিজেকে হিসুর নাতনি পরিচয় দিয়ে হিসুর মায়ের ঠিকানা খুঁজে বের করেছে। মিস্টার বেকের সন্দেহ হয় এর পেছনে হায়াং এর হাত আছে। সে গাড়ির গতি আরো বাড়িয়ে দেয়। আসলে সবকিছু হায়াং এরই চাল। সে হিসুকে কিডন্যাপ করে তার উপর চাপ সৃষ্টি করতে থাকে যাতে সে জিনপিওকে খুনের কথা স্বীকার করে নেয় আর একটা সাজানো সুইসাইড নোট লেখে। এদিকে সেই পুলিশ অফিসারটি যে কিনা হায়াং এর বন্ধু, সে আবারও ভালো করে সিসিটিভি ফুটেজগুলো পরীক্ষা করছিল। সে সেই ক্লিপগুলো খুঁজে পায় যা হায়াং ডিলিট করে দিয়েছিল। সে বুঝতে পারে যে হায়াং সবাইকে ভুল পথে চালাচ্ছে। সে হায়াংকে পরখ করার জন্য ফোন করে বলে যে ফুটেজে তার ভাইয়ের ছবি পাওয়া গেছে, কিন্তু হায়াং কঠোরভাবে তা অস্বীকার করে। অফিসারটি আবারও হায়াংকে বলে যে তার কাছে সাক্ষীর বয়ান আছে যা প্রমাণ করে যে জিনপুর সেদিন ওখানেই ছিল। এতে হায়াং এর মনে খটকা লাগে। সে ভাবে হিসুকি তা
কিভাবে পুলিশকে সবকিছু বলে দিয়েছে, কারণ তার ভাই যদি দেশেই না থাকে তবে কোনো সাক্ষী কিভাবে এলো। এরপর হায়াং এর মায়ের বাড়িতে এক পুলিশ অফিসার পৌঁছায়। এটি দেখে হায়াং এর মা ভয় পেয়ে হায়াংকে ফোন করে। সে তার মাকে কোনোভাবে দরজা না খোলার নির্দেশ দেয়। এদিকে হায়াং এতক্ষণ হিসুকে তিলে তিলে মরতে দেখছিল। যখন তার মনে হয় যে হিসু বোধহয় মরেই যাবে, তখন সে তাকে ওভাবে ফেলে রেখে দ্রুত বাড়ির দিকে ছুটে। ওদিকে তদন্তে পুলিশ জানতে পারে যে জিনপিও সেদিন আসলে বিদেশেই ছিল। শুধু তাই নয়, সে 1.5 মাস আগেই দেশ ছেড়েছে আর দেশে ফিরে আসেনি। অফিসার বুঝতে পারে যে হিসু আসলে একটি মিথ্যে রিপোর্ট জমা দিয়েছিল। সে বারবার হিসুর সাথে যোগাযোগের চেষ্টা করে, কিন্তু হিসু তখন উত্তর দেওয়ার মতো অবস্থায় ছিল না। পরদিন হায়াং গাংনাম পুলিশ স্টেশনে যায়। ওখানকার চিফ হায়াং আর মেয়রের ঘনিষ্ঠ সম্পর্কের কথা জানতো, তাই সে হায়াংকে খুব সমীহ করে। হায়াং এই সুযোগটা নিজের স্বার্থে ব্যবহার করার কথা ভাবে। সে জানতো যে মেয়রের মা অ্যাপার্টমেন্টে একাই থাকে, তাই সে আবারও সেই পাহাড়ের দিকে রওনা হয়। হিসু এতক্ষণে মরে গেছে এই ভেবে তার মুখে এক পৈশাচিক হাসি ফুটে ওঠে, কিন্তু সেখানে পৌঁছে সে দেখে যে গাড়িটি খালি পড়ে আছে। এটি দেখে হায়াং প্রচন্ড ঘাবড়ে যায়। আসল ঘটনা হলো, গত রাতে হিসুকে খুঁজতে গিয়ে ইয়াসু আর মিস্টার বেগ রাস্তার এক কোণে তার গাড়িটি খুঁজে পায় আর সাথে সাথে তাকে হাসপাতালে নিয়ে যায়। হায়াং যখন হাসপাতালে পৌঁছায়, সে জানতে পারে যে হিসুকে অন্য হাসপাতালে সরিয়ে নেওয়া হয়েছে। প্রাইভেসির কারণে হাসপাতালের কর্তৃপক্ষ নাম বলতে রাজি হয় না। নিরুপায় হয়ে হায়াং তার পুলিশ আইডি দেখিয়ে তথ্য বের করে নেয়, কিন্তু একটু পরে ইয়াসু তাকে ফোন করে দেখা করতে বলে। সে হায়াংকে কড়া হুঁশিয়ারি দেয়, যদি সে আবারও হিসুকে বিরক্ত করে তবে ইয়াসু তাকে আর কোনোদিনও পুলিশের ইউনিফর্ম পরতে দেবে না। হাসপাতালে হিসুর জ্ঞান ফেরে। সে জানতে পারে যে পুলিশ তার মিথ্যে রিপোর্টের সত্যিটা জেনে গেছে। ঠিক তখনই হায়াং এর কাছ থেকে আবারও একটি হুমকিমূলক মেসেজ আসে। এরপর ইয়াসু যখন তার সঙ্গে দেখা করতে আসে, ইয়াসুকে জীবন্ত দেখে হিসুর প্রাণ জুড়িয়ে যায়। গত 1.5 মাসে হিসুর প্রথমবার একজন মানুষের মতো বাঁচার স্বাদ পায় আর মনে এক অদ্ভুত শক্তি অনুভব করে, যা সে আগে কোনোদিনও পায়নি। কিন্তু ইয়াসু কিছুটা চিন্তিত আর চুপচাপ ছিল। সে হয়তো আগে আন্দাজ করেছিল যে খুব শীঘ্রই তদন্তের আজ তার উপরেও আসবে। পরদিন সরবরাহকারীর কাছ থেকে ঘুষ নেওয়ার সন্দেহে ইয়াসুকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডাকা হয়। জিজ্ঞাসাবাদ করার মানুষটি ছিল আর কেউ নয়, স্বয়ং হায়াং। সে ইয়াসুর বাবা মাকে নিয়ে চাপ দিয়ে হিসুর লোকেশন জানার চেষ্টা করে, কিন্তু হুট করেই পুরো পরিস্থিতি একদম 360 ডিগ্রি ঘুরে যায় আর উল্টো হায়াং নিজেই মহাবিপদে পড়ে। ইন্টারনাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের সন্দেহ করে যে হায়াং তার দুর্নীতিবাজ ভাইকে দেশ থেকে পালাতে সাহায্য করেছে আর নিরাপত্তা সংস্থার উপর চাপ সৃষ্টি করেছে। এই খবর মেয়রের কান পর্যন্ত পৌঁছে যায়। হায়াং স্বপ্নেও ভাবেনি যে ইয়াসু এইভাবে তার উপর পাল্টা আঘাত হানবে। এই ধাক্কাটা এত বড় ছিল যে সে নিজের মানসিক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। চেয়ারম্যান মিস্টার ব্যাগ ইয়াসুর জামিনের জন্য লোক পাঠায়, যাতে ইয়াসু আর হিসু কোরিয়া ছেড়ে যাওয়ার প্রস্তুতি নিতে পারে। এদিকে হায়াং এর মাথার উপর থেকে এক বিপদ কাটতে না কাটতেই আরেক বিপদ ঘনিয়ে আসে। তার মা তাকে ফোন করে বাড়িতে ডাকে। সেখানে গিয়ে সে যা দেখে তাতে তার চক্ষু তো চড়ক গাছ। আসলে সে ভেবেছিল ক্যাং মরে গেছে, কিন্তু ক্যাং তখনও মরেনি। সে মারা গেছে কিছুক্ষণ আগে। 1 ঘন্টা আগে হায়াং এর মা এক বোতল মদ শেষ করেছে। যখন সে দ্বিতীয় বোতল আনতে স্টোর রুমে যায়, তখন মেঝেতে ক্যাংকে সে পড়ে থাকতে দেখে। প্রথমে সে ভেবেছিল ওটা তার নিজেরই ছেলে, কিন্তু যখন ক্যাং কথা বলা শুরু করে তখন তার মা বুঝতে পারে যে তার কণ্ঠস্বর আর চালচলন একদম আলাদা। যদিও তার হাতে তার ছেলে সেই দামি ঘড়িটি তখনও জলজল করছিল। ক্যাং এর কণ্ঠস্বর শুনে জিনপিওর মা বুঝতে পারে যে লোকটা তার ছেলে জিনপিও নয়। ক্যাং তাকে বিদ্রুপ করে বলে ওঠে, যেমন মা তেমন তার ছেলে, আর তার মেয়েও ঠিক তেমনই স্বার্থপর। তোমরা সবাই একই জাতের কিট, ঠিক বললাম না? ক্যাং এর মুখে এই কথা শুনে তার মা নিশ্চিত হয়ে যায় যে তার নিজের ছেলে মারা গেছে, আর তার ধারণা হয় ক্যাংই তার ছেলেকে খুন করেছে। মাতাল অবস্থায় প্রচন্ড রাগে তার মা একটি ভারী বস্তু দিয়ে ক্যাং এর মাথায় আঘাত করে আর তাকে ওখানেই মেরে ফেলে। হায়াং বাড়িতে ফিরে তার মায়ের চেহারার আতঙ্ক দেখে সব বুঝে যায়। এবার মা মেয়ে মিলে খুনের সমস্ত প্রমাণ মোছার তোড়জোড় শুরু করে। হায়াং এতে ভীষণ রেগেছিল, কারণ তার মা তার জন্য আরো একটি বড় বিপদ ডেকে এনেছে। দুজনে মিলে ক্যাং এর লাশ গাড়ির ডিকিতে ভরে দাফন করার জন্য নির্জন জায়গা খুঁজে বের করে, কিন্তু তারা জানতো না যে মিস্টার বেকের লোক আগে থেকেই তাদের পিছু নিয়েছে। মিস্টার বেক খবর পেয়ে নিজে আসতে চেয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে ইয়াসু জেদ ধরে যে সে এই লড়াই সে নিজেই শেষ করতে চায়, কারণ শুরুটা সেই করেছিল, তাই শেষটা তার হাতেই হওয়া উচিত। মিস্টার বেক যখন নিশ্চিত হয় যে ক্যাং মারা গেছে, তখন সে ইয়াসুকে একাই এগুতে দেয় আর নিজে হিসুর কাছে থেকে যায়। এদিকে হিসু যখন জানতে পারে যে ইয়াসু একাই গেছে, তখন সে পাগলের মতো বাড়ি থেকে বেরিয়ে যায়। রাস্তার মাঝখানে মিস্টার বেকের লোকেরা হায়াং এর গাড়িটির সামনে থেকে আটকে দেয় আর পেছন থেকে ইয়াসু প্রচন্ড গতিতে এসে হায়াং এর গাড়িতে ধাক্কা দেয়। ধাক্কাটা এতটাই জোরে ছিল যে ডিকিটা হুট করে খুলে যায় আর ভেতরে থাকা ক্যাং এর লাশ সবার সামনে বেরিয়ে আসে। এই সিন রাস্তার পথচারীদের নজর কেড়ে নেয়। হায়াং গাড়ি থেকে কোনো মতে বেরিয়ে এসে ডিকি বন্ধ করার চেষ্টা করলো, তার সম্ভব হয় না। রাস্তার মানুষজন এই পুরো ঘটনা নিজেদের ফোনে রেকর্ড করে নেয় আর তার মাকেও সবাই চিনে ফেলে। হিসু ওখান থেকে সোজা পুলিশ স্টেশনে গিয়ে নিজের স্বামীর খুনের কথা স্বীকার করে। সাথে সাথে সে এটাও জানায় যে হায়াং তাকে মারার চেষ্টা করেছিল, যার প্রমাণ পুলিশ ড্যাশ ক্যামের ফুটেজ থেকে পেয়ে যায়। এই ঘটনা মিডিয়াতে ছড়িয়ে পড়া মাত্রই পুলিশ অফিসার হিসেবে হায়াং এর ক্যারিয়ার চিরতরে শেষ হয়ে যায়। তার মাও সাজা থেকে বাঁচতে পারে না। আদালতে জিনপিওর খুনের মামলার শুনানি হয়। ইয়াসু আর হিসু একজন মানুষকে মেরে
পেরেছিল ঠিকই, কিন্তু তারা তা করেছিল ঘরোয়া সহিংসতা আর পৈশাচিক অত্যাচার সহ্য করতে না পেরে। শেষ পর্যন্ত তারা আইনের হাত থেকে বাঁচতে পারেনি। দুজনে জেলে নিজেদের সাজা ভোগ করে মুক্তি পায়। জেল থেকে বেরিয়েই তারা দুজনে ভিয়েতনামে চলে যায় এক নতুন জীবন শুরু করার জন্য। আর তাদের এই নতুন যাত্রাতেও ছায়ার মতো পাশে দাঁড়িয়েছিল চেয়ারম্যান মিস্টার বেক। আর এভাবেই হার সিক্রেট গেম ড্রামাটি শেষ হয়। তো ড্রামাটির স্টোরি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে লাইক করে দেবেন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব হতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আর সুস্থ থাকুন।